ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সিএসএস এর বেসিক পার্ট 2 পর্যন্ত দেখেছি, যেখানে দেখানো হয়েছিল সিএসএস এর ইম্পর্টেন্ট পর্যন্ত। আজকে সিএসএস এর অ্যাডভান্স আমরা দেখব। সেখানে আমরা দেখব প্রপার্টাইজ পর্যন্ত, বক্স সাইজিং পর্যন্ত দেখব। মিডিয়া কোয়েরি যেহেতু অনেক বিশাল একটা ব্যাপার, মানে যেটার মাধ্যমে আমরা মূলত আমাদের ওয়েবসাইটকে রেসপন্সিভ করি, সেই বিষয়টা একটা পর্বে আমি দেখাতে চাচ্ছি না। এটার জন্য আলাদা একটা ভিডিও বানাবো, যেখানে আমরা সম্পূর্ণ এটা নিয়ে ডিসকাস করব। তো আজকে আমরা শুরু করব সিএসএস রাউন্ডার কর্নার দিয়ে। এর জন্য প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ক্লাস 1 নামে। এর ভিতরে আপাতত কিছুই নেই। গত পর্বে আমরা দেখেছি যে কীভাবে আমরা এইভাবে রাইট ক্লিক করে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে আমাদের প্রয়োজনীয় ফাইল ক্রিয়েট করতে পারি এবং নিউ থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো এই পর্বে আমরা দেখাবো যে এই জিনিসটা আমরা আরও সহজে কীভাবে করতে পারি। তো এর জন্য প্রথমে আমরা এখান থেকে আমাদের যে ফোল্ডারটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। ফোল্ডার সিলেক্ট হওয়ার পরে এখানে এই যে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এখানে যখন আমি মাউস নিচ্ছি, নিচে আমাকে দেখাচ্ছে নিউ ফাইল। এখানে নিলে নিউ ফোল্ডার, মানে আমি ফোল্ডার এবং ফাইল দুইটাই আমি এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এখানে আমাকে আর কোনো ঝামেলা করতে হবে না। বাট গত পর্বে আপনাদের এটা দেখিয়েছি, আপনাদের সব ধরনের প্রসেস যেন জানা থাকে, সেই জন্য যাকে এখানে আমি আপাতত প্রথমে কি করতে হবে, index.html নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে নিলাম, এটার HTML স্ট্রাকচার দিয়ে নিলাম। এর নাম দিলাম CSS part 1। এখানে আমাদের এখন কি ফোল্ডার লাগবে, CSS নামে একটা ফোল্ডার লাগবে। এখন CSS ফোল্ডারের ভিতরে আমরা যদি এখানে কোনো কিছু রাখতে চাই, কোনো ফাইল ক্রিয়েট করতে চাই, CSS এর উপর ক্লিক করব। দেন এখানে আমি লিখব স্টাইল। এখানে একটা ভুল হয়েছে, আমাদেরকে এটাকে ডিলিট করতে হলে আমাদের এই যে ডিলিট করি, এটাকে ডিলিট করি। এখান থেকে এই যে ফোল্ডারে ক্লিক করলাম CSS। এখানে ক্লিক করে এখন যদি আমি ফোল্ডারে এখানে ফাইলে ক্লিক করি, তখন মানে CSS এর ভিতরে আমার ফাইল ক্রিয়েট হবে। এখানে আমার style.css নামে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। আমাদের আরেকটা ফোল্ডার লাগবে এখানে, সেটা হচ্ছে img, যার ভিতরে ইমেজ থাকবে। যাকে এখন আমরা যে কাজটা করব, যে এখানে আমার লিঙ্ক আপ করে নিব আমার CSS। লিঙ্কে ক্লিক করলাম। হ্যাঁ, লিঙ্ক লিখে আমি যখন ট্যাব প্রেস করব, এই আমার লেআউটটা চলে আসবে। তখন আমি এখানে জাস্ট CSS style.css কল করে নিলাম। তো আমরা যদি প্রথমে শুরু করি, প্রথমে এখানে দেখাচ্ছে যে CSS রাউন্ডার কর্নার। তো রাউন্ডার কর্নারটা কি, এখানে তো অনেক কোড দেখা যাচ্ছে, এগুলো আমরা অলরেডি করেছি। বাট এখানে আমাদের মেইন লাগবে বর্ডার রেডিয়াস। রাউন্ড কর্নার করতে হয় বর্ডার রেডিয়াস নামের এইটা দিয়ে। তো এই প্রপার্টিটা লিখবো বর্ডার রেডিয়াস, আর ভ্যালু 1 পিক্সেল থেকে আমি যা দিতে পারি, 100 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল। তো এখানে যদি আমরা এই জিনিসটা একটু দেখবো যে এখানে তারা হাইট ওয়েট দিয়ে তো ব্যাকগ্রাউন্ড দিল, এটা আমরা অলরেডি জানি। বাট এখানে এই যে প্রপার্টি বর্ডার রেডিয়াস, এটা মেইন আমরা একটা কর্নার করার জন্য। আর এই পিক্সেলটা কত পিক্সেল করবো। আমি যদি এখানে 50 পিক্সেল দিয়ে আপনাদেরকে দেখাই, হ্যাঁ, দেখবেন যে অনেক বেশি হয়ে গেছে। যদি এখানে 10 পিক্সেল দিয়ে দেখাই, এই যে অল্প। তো এই জিনিসটা আমাদের সবসময় কাজে লাগে, আমাদের ওয়েবসাইটে মোটামুটি প্রত্যেকটা এলিমেন্টে কাজে লাগে। এটাকে যদি আমি একদম গোল করতে চাই, একদম চারকোনা একদম আপনার গোল হবে সমানভাবে, তখন আমরা 50% ইউজ করব। হ্যাঁ, পার্সেন্টেজ ইউজ করা যায়, পিক্সেল ইউজ করা যায়। ছোট ছোট কাজের জন্য আমরা পিক্সেল ইউজ করব, আর একদম গোল করতে চাইলে 50%। তো 50% দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এটা অনেকটা ডিমের মতো দেখাচ্ছে। এর কারণ আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো, যে যখন আমরা একদম পুরোপুরি গোল করব, 50% ইউজ করব, তখন হাইট ওয়েটটা একটা ইমেজের ক্ষেত্রেও আমরা বর্ডার রেডিয়াস করতে পারি, হ্যাঁ, রাউন্ড কর্নার করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে। এখানে যদি আমরা দেখি যে এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে করলো, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, একটা বর্ডার দিয়ে করলো, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে করলো, একই জিনিস। কিন্তু যে কোনো জায়গায় আমরা যে কোনো কিছুকে, যে কোনো একটা ডিপকে আমরা বর্ডার রেডিয়াস করতে পারি। তো এটাকে পুরোপুরি যদি আমরা সমান করতে চাই, 50% এর ক্ষেত্রে
মনে রাখতে হবে ইমেজের ক্ষেত্রে হোক যে কোনো কিছুর ক্ষেত্রে হোক আমরা এখানে হাইট ওয়েটটা সমান রাখার ট্রাই করবো। এখানে ওয়েট ছিল 200, হাইট 150 ছিল। এটাকে যদি আমরা এখন হাইট 200 পিক্সেল করি এবং এটাকে রান করে দেখবো যে একদম সমান হয়ে গেছে। এই হচ্ছে বর্ডার রেডিয়াসের কাজ বা সিএসএস রাউন্ড কর্নার যেটা। এখন সিএসএস বর্ডার ইমেজ এটা আমাদের মানে কাজে লাগে না বললেই চলে, তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে এই যে বর্ডার 10 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট মানে কি? হ্যাঁ, এখানে তো আমরা কোনো একটা কালার দিব না, এই যে কালার দিলাম 10 পিক্সেল রেড হলো। 10 পিক্সেল মানে হচ্ছে আমার মানে কতটুকু মোটা হবে, আর সলিড মানে হচ্ছে এটা দেখতে সলিড হবে নাকি ডটেড হবে এটা। আর রেড যদি না দেই বাই ডিফল্ট কিন্তু এটা আমাদের হচ্ছে একটা ব্ল্যাক কালার নিয়ে নিবে। আর এটাকে যদি কোনো কিছু না দিতে চাই এক্ষেত্রে হচ্ছে আমাকে লিখতে হবে ট্রান্সপারেন্ট। এখন বিষয় হচ্ছে যে যেহেতু কোনো কিছু নাই আমরা ট্রান্সপারেন্ট কেন দিলাম, তো এটার কাজ হচ্ছে ট্রান্সপারেন্ট দিলে আমার 10 পিক্সেল সলিড জায়গাটা টিকে নিবে, বাট এখানে বর্ডার কোনো কালার দেখাবে না। যাই হোক, এখানে এই জিনিসটাই এই ট্রান্সপারেন্ট দিল কেন, এখানে যেন কোনো কালার না দেখায়। আর যে বর্ডারটা বর্ডার যে কালারটা এটাকে আমরা জাস্ট একটা ইমেজ দিয়ে নিলাম। কেবল নিব বর্ডার ইমেজ দিয়ে আমাদের এখানে যে বর্ডার যে পাথটা দেখাই দিব। দেখানোর পরে এখানে হচ্ছে রাউন্ড হবে, আর অনেকগুলো ভ্যালু আছে এটা। এই যে 30 পিক্সেলের জায়গায় যদি আমরা হচ্ছে 20 পিক্সেল দিই দেখবেন যে এই যে ইমেজটা এটাই কিন্তু এখানে বর্ডার ইউজ করা হয়েছে। ঠিক আছে, যাক এটা এটুকুই, বেশি দেখানোর দরকার নেই। সিএসএস ব্যাকগ্রাউন্ড এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমাদের প্রত্যেকটা অনেক কাজে লাগবে। তো এখানে যদি আমরা দেখি যে একটা আইডি নিয়ে নিল, হ্যাঁ আইডির ভিতরে একটা ডিবির ভিতরে আইডি নিয়ে নিল এক্সাম্পল 1 নামে, এর ভিতরে কিছু টেক্সট দিল, এখানে দুইটা ইমেজ নিল ব্যাকগ্রাউন্ড আকারে। আমরা অনেকগুলো ইমেজও নিতে পারি, সমস্যা নেই, সচরাচর আমরা একটা ইমেজই ব্যবহার করি। তো এখানে দুইটা ইমেজ নিল ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো প্রথমে নিল ফ্লাওয়ার ইমেজটা, পরবর্তীতে নিল ওই যে পেপার এটা। এখন একটা ইমেজ নেই আমরা সচরাচর, একটা ইমেজ নিলে হচ্ছে এরকম নর্মালি এই যে এরকম থাকবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আকারে ইমেজটা চলে আসবে। আর দুইটা নিলে হচ্ছে আমি জাস্ট এখানে একটা কমা দিয়ে আরেকটা পাথ দেখাই দিব। এই যে দুইটা নিলাম। এখন ব্যাকগ্রাউন্ড পজিশনটা কি? ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে মানে আমরা যখন পজিশন এফ সিলেক্ট করে লেফট রাইট যেরকম দেই ব্যাপারটা এরকমই। যে ইমেজটা আমরা নিলাম ব্যাকগ্রাউন্ড আকারে এটা কোন জায়গায় থাকবে, উপরে নিচে থাকবে, ডানে বামে থাকবে নাকি সেন্টারে থাকবে, এই টাইপের আর কি। তো এখানে দেখবো যে ব্যাকগ্রাউন্ড পজিশন যেহেতু আমরা দুইটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি ইমেজ, এখানে পজিশন দুইটাই লাগবে। তো প্রথম হচ্ছে ফ্লাওয়ারটা, যেটা ফ্লাওয়ারটাকে আমরা রাইট বটম করলাম। রাইট বটম মানে কি, এই যে রাইটে আসলো বটমে আসলো। দ্বিতীয়টা লেফটে টপে, এই যে দ্বিতীয়টা লেফটে টপে আসছে, বাট কেন বোঝা যাচ্ছে না, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিটটা এটার জন্য। এটা যদি বাদ দিই আমরা বুঝতে পারবো এটা আসলে একসাথে দুইটা ব্যবহার করা হয়েছে। তো এখানে যদি আমি নো রিপিট দেওয়া, এখানে যদি নো রিপিট দেই বুঝতে পারবো যে এই যে হ্যাঁ দ্বিতীয়টা যে এই যে আপনার লেফট, এই যে লেফট টপ, বাট যেহেতু রিপিট দিয়ে দিয়েছি এটা পুরোটা সমস্তটা রিপিট হয়ে একটা ফুল ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, যে পজিশনের ব্যাপারটা আমরা বুঝলাম। এখন ব্যাকগ্রাউন্ড রিপিটের ব্যাপারে আসি। রিপিট হচ্ছে অলরেডি দেখাই ফেলছি, আমরা আবার দেখাই। রিপিট হচ্ছে যে এটা মানে আমরা যেটুকু জায়গা নিলাম, এই যে এইটুকু জায়গা আমাদের আপাতত আছে, এখানে আমি যদি রিপিটটা চালু রাখি তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা নিব এটা রিপিট হয়ে পুরোটা বরাট হয়ে যাবে। আর রিপিট না দিলে এক্স্যাক্টলি যতটুকু থাকবে ইমেজ সাইজটা সেইটুকুই জাস্ট থাকবে, আর কিছু থাকবে না। আর প্যাডিং এর এখানে কি ব্যাপার, প্যাডিং তো আমরা জানি যে এখানে চারপাশে একটু জায়গা ছাড়লাম মাত্র। আচ্ছা, একসাথে কেউ দুইটা ইমেজ দিতে হয়, দুইটার পজিশনিং কেউ করতে হয়, দুইটাকে একটাকে ব্যাকগ্রাউন্ড নো রিপিট দিলাম, এই যে প্রথমটা নো রিপিট হলো না, এটাকে যদি আমি এখানে রিপিট দিই এটা কিন্তু আবার মানে যেটুকু জায়গা পাবে রিপিট হয়ে যাবে এই যে। আর নো রিপিট দিলে রিপিট হবে না। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ। মানে সিএসএস দিয়ে আমরা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড দিব, তো এটাকে একটু আমি যদি এখানে করে দেখাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আমি একটা টেক্সট দিয়ে নেই। ফ্রি পিক থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, কর্পোরেট, এখান থেকে ফ্রি সিলেক্ট করে নিলাম। এই ইমেজটা নিয়ে নেই,
এখানে ফ্রিপিক থেকে ইমেজ ডাউনলোড করতে গেলে আমরা যদি শুধু ডাউনলোডে ক্লিক করি আমাদের কিন্তু একদম সম্পূর্ণ যা আছে এটার মধ্যে অনেকগুলো ফাইল থাকে এটার মধ্যে। অনেক সময় দেখা যায় যে এটার ভিতরে পিএনজি ফাইল দেওয়া থাকে, তারপরে জেপিজি ফাইল, পিএসডি ফাইল, অনেকগুলো একসাথে পুরোটা ডাউনলোড হয়। আর শুধু জেপিজি থাকলে দেখা যাবে যে এখানে ক্লিক করলে আমার সর্বোচ্চ ভার্সন যেটা এটা ডাউনলোড হবে। কিন্তু আমার সচরাচর ব্যাকগ্রাউন্ডের জন্য 1900 বা 2000-এর বেশি ইমেজ লাগে না, আর ছোটোর জন্য হচ্ছে 1000-1500 যাই লাগে। যাই হোক, আমরা আমাদের নির্ধারিত যে সাইজ, আমাদের যে সাইজ মানে আমাদের নির্দিষ্ট একটা সাইজ এটা সিলেক্ট করতে চাইলে এখানে এরোতে ক্লিক করবো। এখন আমার লার্জ দরকার, যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড হবে, এটা লার্জ সিলেক্ট করলাম এবং ইমেজটা এখানে ডাউনলোড হওয়ার পরে আমি ইমেজ ফোল্ডারের ভিতরে নিয়ে নিলাম। এটার একটা নাম দিয়ে দিব এখানে, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখন আমরা যদি এটাকে একটু দেখি, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে কিভাবে কাজ করেছি এটা অলরেডি দেখেছি, আবার এখানে করি। তো ইন্সপেক্ট এলিমেন্টে ব্যাকগ্রাউন্ড যখন আমরা নেব একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা আমি আপনাদেরকে বলি। যেহেতু যদি আমি আগে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা ক্লাস ডিক্লেয়ার করে রাখি, ঠিক আছে, তখন ইন্সপেক্ট এলিমেন্টের এই জায়গাটা বুঝতে পারবে যে আমার সিএসএস এর পাথটা অন্য একটা জায়গায়, একটা ফোল্ডারের ভিতরে। এই ক্ষেত্রে ইমেজটাকে যখন আমরা দিব, হ্যাঁ, একটা ইমেজ দেই, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, যেহেতু আমাদের মানে ইমেজ ফোল্ডারের ভিতরে হচ্ছে ইমেজটা, কাজে প্রথমে দুইটা ডট দিয়ে দিতে হবে, তারপরে আইএমজি, তারপরে হচ্ছে ব্যানার ডট জেপিজি। ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি হবে এটা, ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি। এটা কিন্তু অলরেডি এখানে পেয়ে গেছে। আচ্ছা, তো এখানে আমি প্রথমে দুইটা ডট দিয়ে নিলাম, তারপর হচ্ছে আইএমজি ব্যাকগ্রাউন্ড। সচরাচর যেহেতু মানে আমাকে এই আমার যদি এখানে স্টাইল ডট সিএসএস থাকতো, আমার কোনো ফোল্ডার ভিতরে না থাকতো, তাহলে আমি শুধুমাত্র আইএমজি লিখে, আইএমজি ফোল্ডার নাম লিখে ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি দিলেই হতো। কিন্তু যেহেতু সিএসএস ফোল্ডারটা অন্য জায়গায়, হ্যাঁ, সিএসএস ফোল্ডার থেকে আমাকে বের হইতে হবে, বের হয়ে ইমেজ ফোল্ডারে ঢুকতে হবে, এই জন্য আমি এখানে দুইটা ডট দিয়ে নিছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি আমি আগে থেকে এটা, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু এখানে আসছে, হ্যাঁ, এটাকে যদি আমি একটা প্যাডিং দিই 200 পিক্সেল, এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে রাখবো না, সরাসরি আমরা একদম র থেকে কাজ করব। এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করব। তো এখানে যখন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করলাম, এখন কিন্তু ইন্সপেক্ট এলিমেন্ট বুঝবে না যে আমার ইমেজ ফোল্ডারটা কোন জায়গায়। তো তাকে বোঝাইতে হবে, সে বুঝে মানে সরাসরি ইয়া থেকে, মানে এখানে বুঝে নিবে যে এখানে আছে এটা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, আমি একটু করে দেখাই। মানে এইভাবে যখন আমি নিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, ইউআরএল দিব। আগে যখন আমরা দুইটা ডট দিয়েছিলাম, একটু সহজ করে যদি বলি, একটু মানে কঠিন করে বলতে চাচ্ছি না, সহজ করে বললে, যখন ব্যাকগ্রাউন্ড আমি ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে নিব এবং এই সিএসএসটা অলরেডি ডিক্লেয়ার করা থাকবে না, ঠিক আছে, এই ক্ষেত্রে আমি শুধুমাত্র আইএমজি ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি দিলেই হবে, ঠিক আছে, পেয়ে গেছে কিন্তু। বাট এটাকে যখন আমি সিএসএস ফোল্ডারে নিয়ে আবার রাখবো স্টাইল ডট সিএসএস ফাইলের ভিতরে, তখন কিন্তু আবার এটা কাজ করবে না। মানে এখানে ব্রাউজারটি কি বুঝতেছে ইমেজটা পাইছে, বাট সিএসএস বুঝবে না, ঠিক আছে, কারণ সিএসএসটা হচ্ছে আমার অন্য একটা জায়গায়। বাট এখানে কিন্তু মানে এই সিএসএসটা আপাতত এখানেই আছে, ঠিক আছে। মানে এটা এত ডিপলি বলতে গেলে আপনাদের একটু ঝামেলা হবে। জাস্ট সিম্পলি বলি যে যখন আমরা সরাসরি ইন্সপেক্ট এলিমেন্টের ভিতরে ব্যাকগ্রাউন্ড লিখবো, তখন আমাদের এই দুইটা ডট দিতে হবে না। যখন আলাদা ফোল্ডার মানে আমরা ডিক্লেয়ার করে নিব এখানে স্টাইল ডট সিএসএসটা, এই ক্লাস নামটা, তখন হচ্ছে এটা দেওয়া লাগবে। আচ্ছা, এখানে যদি আমি এটাকে একটা প্যাডিং দিই 200 পিক্সেল, হ্যাঁ, এখন যেহেতু একটা বড় ইমেজ নিলাম, আমরা এখানে বুঝতে পারছি না যে ইমেজটা হচ্ছে ভেঙে গেল কিনা। ব্যাকগ্রাউন্ড সাইজের যে ব্যাপারটা, ব্যাকগ্রাউন্ড সাইজ অনেক দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ড সাইজ বাই ডিফল্ট হচ্ছে কভার দেই, কভার দিলে হচ্ছে এটা আমার হচ্ছে ফুল ওয়েট নিয়ে নেবে। ছোট ইমেজ যদি আমরা দেই, এই ক্ষেত্রে ফুল ওয়েট নিয়ে নেবে ইমেজটা। আর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলে হচ্ছে যে রিপিট হয়ে কভার হবে না,
রিপিট না হয়ে এটা কভার হয়ে যাবে। এই যে এখানে আমরা দেখলাম এটা কিন্তু রিপিট হয়ে কভার হয়েছে এই জিনিসটা। এখন যদি আমরা এখানে দুই জায়গাতে নো রিপিট দিই, দেখাই আপনাদের। আর এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ লিখি, হ্যাঁ এখানে মনে করেন যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার লিখি, কি হবে দেখেন এই ইমেজটাও কিন্তু রিপিট হয়নি। রিপিট না হয়ে এটা একদম ফুল ছোট ইমেজটাই ফুল বরাট হয়ে গেছে। আর দ্বিতীয় যেটা এটা কিন্তু বরাট হয়ে গেছে। এখানে আমি যদি আবার কন্টেন্ট দেই, এই যে দ্বিতীয় যেটা পেপার যেটা এটা কিন্তু রিপিট হয়নি, অল্প হয়েছে, বাট প্রথমটা কভার হয়ে গেছে। প্রথমটা যদি আমরা এখানে কন্টেন্ট দিই আর দ্বিতীয়টা যদি কভার দেই, এই যে ব্যাপার এখন কিন্তু এটা অনেকটা গোলাটা দেখাচ্ছে। কি জন্য গোলাটা দেখাচ্ছে? কারণ হচ্ছে ইমেজটা একদম ছোট, এটাকে আমরা ফোর্স করে কভার করে নিয়েছি, ঠিক আছে। আর যদি আমরা রিপিট দিয়ে এটা কেটে দিতাম আর এভাবে দিতাম, আর এখানে রিপিট দিলে কি হবে, এইখানে রিপিট দেওয়া দাও। এখন কি হয়েছে, এখানে হচ্ছে রিপিট, এখন কিন্তু এটা গোলাটে না, হ্যাঁ এখানে এখন কিন্তু গোলা দেখাচ্ছে না, এই জন্য এইটুকু ইমেজ রিপিট হয়ে হয়ে মানে আমার পুরোটা ব্যাকগ্রাউন্ড দিল। আর এখানে যদি আমি কভার দিই রিপিট হবে না, এমনিতে পুরো স্ক্রিন নিয়ে নিবি। তো এখানে মানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার বাই ডিফল্ট কভার দেওয়া যায় আর কন্টেন্ট দেওয়া যায়। কন্টেন্ট দিলে হচ্ছে মানে আমার হাইট অনুসারে ইমেজটার অরিজিনাল যে সাইজ এখানে বসে যাবে রিপিট হয়ে। আর আমি যদি ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দেই, হ্যাঁ তাহলে এই যে তিনটা ভাগ হয়ে রিপিট হয়েছিল পুরো মানে আমার যতটুকু এখানে জায়গা পাইছে পুরো জায়গাটা জুড়ে তিনবার রিপিট হয়েছে। বাট এখন সে এই জায়গাটা নেই, সে জাস্ট একবার মানে অরিজিনাল যে ইমেজটা একবারই হয়েছে নো রিপিট দেওয়ার কারণে। এখন ব্যাকগ্রাউন্ড পজিশন যদি আমরা দেই, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিলে মাঝখানে যাবে, রাইট দিলে ডানে যাবে। এটাকে আবার যদি আমরা কভার দিই তাহলে আমরা আরেকটা জিনিস দেখি, এই যে কভার দেওয়ার পরে এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড সাইজটা দিই, ব্যাকগ্রাউন্ড পজিশনটা দিই, এই যে সেন্টার দিলে ইমেজের যে সেন্টারটা এটা দেখা যাবে। আবার সেন্টার লেফট দিলে, মানে যেহেতু এটা অনেক বড় ইমেজ এই জিনিসটা বোঝা যাচ্ছে না, যদি ছোট ইমেজ হইতো তাহলে মানে এটা বুঝতে পারতাম। এটা সেন্টার হয়ে একদম লেফটে চলে যেত। আবার সেন্টার রাইট দেওয়া যায়, টপ লেফট দেওয়া যায়, বটম সেন্টার দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়। হ্যাঁ, তো নর্মালি আমাদের এখানে কি কি লাগে, আবার এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ আমি এরকম দিতে পারবো যে 20% এটুকু হবে। আবার 20% দিয়ে যদি রিপিটটা অন রাখি, মানে আমি বলছিলাম যে বাই ডিফল্ট কিন্তু রিপিট হয়ে যায় অটোমেটিক, বাই ডিফল্ট এটা রিপিটই থাকে, আমাকে শুধু রিপিটটা বন্ধ করতে হয় নো রিপিট দিয়ে। এই যে 20% দিয়ে দিলাম আমরা, এখন 20% দিয়ে আমি চাচ্ছি যে এই জায়গাটায় থাকবে। এক্ষেত্রে কি করতে হবে, বটম রাইট ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, এই যে এখানে আসবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশনের ব্যাপার। এখন এই সিএসএসটাকে আমি এটাকে এরকম ভাবে দিলাম যে ব্যাকগ্রাউন্ড সাইজ দিলাম হচ্ছে কভার, আর ব্যাকগ্রাউন্ড রিপিট, তো ব্যাকগ্রাউন্ড সাইজ যখন কভার দিবে তখন ব্যাকগ্রাউন্ড রিপিট ইউজ করার দরকার নেই। ব্যাকগ্রাউন্ড পজিশন দিলাম সেন্টার। এটাকে যখন আমি এখন style.css এ দিব তখন আমার ইমেজটা পাবে না। এই যে ইমেজ পাচ্ছে না, কি জন্য পাচ্ছে না আমি বলি। এখন কিন্তু এটা চলে গেছে হচ্ছে style.css এর মধ্যে, কিন্তু এর আগে কিন্তু যখন ব্রাউজারে আমি কাজ করলাম তখন কিন্তু এটা style.css এর মধ্যে আমার css-টা ছিল না, ঠিক আছে। তখন সেই ইমেজ চিনতে পারছে, ইমেজ ফোল্ডার এবং ব্যাকগ্রাউন্ড ফোল্ডার চিনতে পারছে। বাট এখন যেহেতু আমাকে এখানে ইমেজের ক্ষেত্রে এই জিনিসটা করতে হবে, যখন css দিয়ে দিলাম তখন এইভাবে দুটো ডট দিয়ে আমরা এটাকে এরকম দিয়ে দিলে এটা পেয়ে যাবে। হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ব্যাপার। আর কালার, সিএসএস কালার আমরা অলরেডি জানি। RGB কালার হচ্ছে আমরা যখন একটা কালার নিব, কালার হচ্ছে কত পার্সেন্ট দেখাবে কালারটা, ঠিক আছে। RGB হচ্ছে 3টা ভ্যালু, RGB আর RGB হচ্ছে 4টা ভ্যালু। মানে একটা কালারকে RGB হেক্স 3 ভাবে করা যায়। হেক্স কালার কি, হেক্স কালার হচ্ছে আমরা যদি দেখি হেক্স কালার, আমরা তো এদিন হচ্ছে আপনার ইয়া করলাম
এই যে কালার রেড, কালার গ্রিন, ব্লু এরকম ভাবে দিয়েছি, বাট এরকম ভাবে কোনো কালার দেওয়া যাবে না। আমরা সবসময় হ্যাশ কালার দিব। হ্যাশ হচ্ছে আপনার ওই যে হ্যাশ দিয়ে একটা কালারের কোড হবে, ঠিক আছে? এই যে বিভিন্ন ধরনের কালার, এগুলো হচ্ছে কালারের কোড। তো এখন যদি আমরা এখানে আরেকটা ডিভ নেই, হ্যাশ কালার, এখানে আমি একটা কিছু দিলাম। তো এই যে হ্যাশ কালার নিলাম, এই যে হ্যাশ কালার, হ্যাঁ হ্যাশ কালারকে যদি আমরা এখানে প্যাডিং দিই হচ্ছে 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড আপাতত রেড দিলাম। এই যে হ্যাশ কালারটা এখান থেকে যদি আমি নিয়ে যাই, নিয়ে এখানে যদি এরকম একটা হ্যাশ দিতে হবে, তারপর 6 ডিজিট থাকে টোটাল হ্যাশের মধ্যে। হ্যাঁ, এই যে কালারটা কিন্তু চলে আসছে। এখন ধরা আমরা এই যে ইয়েলো টাইপের যে কালারটা, এটা নিব, এটা সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট হয়নি এটা, এই যে এখান থেকে সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে। এই যে এখন ব্যাপার হচ্ছে যে এত কালার কোড আমরা কোথায় পাবো? এটা আমাদের খুঁজে বের করতে হবে না, বা মুখস্থ করার কিছু নয়। এটা হচ্ছে আমরা যখন মানে আমরা কাজ করার সময় একটা ফিগমা ফাইল থাকবে, বা যে কোনো একটা মানে কালার আমরা আগে থেকে সিলেক্ট করে নিব। আর একটা ওয়েবসাইটের মধ্যে অনেক বেশি কালার হয় না, সর্বোচ্চ 2 থেকে 4টা কালার হয়, মানে বারবার আমরা ইউজ করব। আমরা নিজেরাই নির্ধারণ করে দিতে পারবো যে এটা কি কালার হবে। এখন এই যে হ্যাশ কালারটা, এটা ইচ্ছে করলে এখান থেকে পরিবর্তন করা যায়। আমরা এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করে এই যে ঘোরানো যায়, আবার এদিকে কালার ভিন্নতা আনা যায়, এই যে হ্যাঁ, তখন কিন্তু অটোমেটিক এখানে কালার জেনারেট হবে। এই যে আমি যদি রেড এর দিকে যাই, এই যে অটোমেটিক কালার জেনারেট হচ্ছে। এখন যদি এটাকে আমরা নিয়ে নেই, এই যে আচ্ছা হেক্স কালার আমরা গেলাম। এখন হচ্ছে আরজিবি কালার। আরজিবি হচ্ছে মানে একটা কালারকে হচ্ছে 4 ভাগে ভাগ করবে এটা। হ্যাঁ, এখানে আবার দেখাই, আরজিবি কালার নামে একটা ডিভ নিয়ে এই যেটা নিলাম আরজিবি কালার নামে। এখানে যদি আমরা এখন প্যাডিং দিলাম একটা 100 পিক্সেল। এখন যদি এখানে আপনার ব্যাকগ্রাউন্ড দিই RGBA, তো একটা কালারকে এটা 4 ভাগে ভাগ করবে, ঠিক আছে? 3 ভাগের মধ্যে হচ্ছে আমার থাকবে RGB, এই তিনটা হলো তো মূলত হচ্ছে মেইন কালারের নাম। আর এ হচ্ছে এটার অপাসিটিটা, কত পার্সেন্ট থাকবে। তো আমরা যদি এখানে ইয়ে করি, মানে সাদার যে ডিফল্ট কালারটা আরজিবি, এটা হচ্ছে 255,255,255। হ্যাঁ, যেহেতু এটা সাদা ব্যাকগ্রাউন্ড, সাদা নিব না, আমরা কালা দেখাই। সাদার ক্ষেত্রে এই যে 255,255,255,1 মানে হচ্ছে এখানে এই যে সাদা সম্পূর্ণ, 1 মানে হচ্ছে পরিপূর্ণ। আর যদি এটাকে আমরা কম বেশি দিতে চাই, অপাসিটি 01, 02 এভাবে দিতে পারবো। যেহেতু এটা সাদা এই জন্য বোঝা যাচ্ছে না। কালোর যে বাই ডিফল্ট আরজিবি সেটা হচ্ছে 0, সেম প্রসেস 000। হ্যাঁ, এই যে আমরা 0.1 দিলাম কালার, হ্যাঁ 10 ভাগের 1 ভাগ কালার পেলো আর কি। এখানে 10% 100% এর মধ্যে 2 দিলে আরো বেশি হবে, বাট 1 দিলে সম্পূর্ণ কালো, ঠিক আছে? এখানে 0.9 দিলে এই যে অপাসিটি, মানে কত পার্সেন্ট পাবে একটা কালারের, এটা হচ্ছে আরজিবি এর সুবিধা। মানে আরজিবি দিয়ে এরকম ভাবে কালার করা যায়। আর মেইন কালার হচ্ছে কি আরজিবি, আর এটা হচ্ছে অপাসিটি। আমি যদি এখানে আরজিবি লিখি এবং এখানে 3টা 000 দেই, এই যে কালো, এটা হচ্ছে মেইনলি কালারটা আর কি। আর আমি যদি এখানে এ দেই, হ্যাঁ এখানে আরেকটা ভ্যালু বাড়াইতে পারবো, এটা হচ্ছে অপাসিটিটা কত পার্সেন্ট দিব। ইভেন আমি 0.01 এরকমও দিতে পারবো, হ্যাঁ 0.02 এরকমও দিতে পারবো। এই যে হালকা একদম এখন হচ্ছে কালার কিওয়ার্ড।
আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড কালার কেউ কাজ করে, আমি একটু দেখাই আপনার। এই যে এই জায়গাটাই আমি যদি শুধু ব্যাকগ্রাউন্ড লিখি, ঠিক আছে, শুধু ব্যাকগ্রাউন্ড লিখলে আমি যদি এখানে ইমেজ দেই সেটাও চিনবে, কালার দিলে সেটাও চিনবে। বাট আমি স্পেসিফিক হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ নামেও নিতে পারি। এই যে ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড নিলাম, এই জিনিসটা, এটা ব্যাকগ্রাউন্ড না নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিলে সেটাও কাজ করবে, ঠিক আছে। আর যদি আমি এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, তখন কিন্তু কালার চিনবে না। এই যে একটা ইউআরএল নিলাম, যেহেতু অলরেডি এটা সিএসএস এর ভিতরে আছে, দুইটা ডট দিয়ে এই img background.jpg, এই যে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিল। এখানে শুধু ব্যাকগ্রাউন্ড দিলেও সে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে চিনবে। মানে আমি যদি শুধু ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড ইমেজও চিনবে, সে ব্যাকগ্রাউন্ড কালারও চিনবে। আর যদি শুধু কালার দেই, কালার চিনবে, শুধু ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ চিনবে। তো প্রফেশনালি কাজ করতে হলে ব্যাকগ্রাউন্ড কালারের সময় ব্যাকগ্রাউন্ড কালার লিখবো, ব্যাকগ্রাউন্ড ইমেজের সময় ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখবে। এখন কথা হচ্ছে যে একই জায়গায় আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারও দিই, ব্যাকগ্রাউন্ড ইমেজও দিই, কাজ করবে কোনটা? এখানে কাজ করবে ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা। ব্যাকগ্রাউন্ড কালারটা প্রায়োরিটি পাবে না। উপরে নিচে যেখানেই লিখি, আমরা জানি যে নিচে যত নিচে সিএসএস লিখবো তত প্রায়োরিটি বেশি পাবে, ঠিক আছে। এখানে রেড দিলাম নিচে, কাজ হবে না, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজে কাজ করবে। ইভেন এটাকে যদি আমি ইম্পর্টেন্ট করি, ইম্পর্টেন্ট মানে হচ্ছে এটার প্রায়োরিটি সবার উপরে, ইম্পর্টেন্ট দিলে কাজ হবে না, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সে নেবে। মানে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে পাচ্ছে, বাট ইমেজটার কারণে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা নিচে পড়ে গেছে। এই যে ইমেজটা বাদ দিলে দেখা যাবে। গ্রেডিয়েন্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সব জায়গায় লাগে। তো এই যে একটা কালার তো সবসময় ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ব্যবহার করে আসছি, এখানে হচ্ছে আমরা অনেকগুলো কালার একত্রিত ভাবে আমরা একটা গ্রেডিয়েন্ট 2 বা 3 বা 4 যত খুশি কালার আমরা একত্রিত করব। তো এখানে যদি আমরা দেখি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কাজ করে গ্রেডিয়েন্ট কালারটা, যেটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ মূলত। এটাকে যদি শুধু ব্যাকগ্রাউন্ড কালার দেই কাজ করবে না, হয় দিতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, না হয় শুধু ব্যাকগ্রাউন্ড, কারণ গ্রেডিয়েন্টটা একটা ইমেজ হিসেবে কাজ করে। তো কিভাবে লিখবো, লেখার নিয়ম কি? এই যে এখান থেকে দেখাই দিই, এটা প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব অথবা শুধু ব্যাকগ্রাউন্ড নিব। শুধু ব্যাকগ্রাউন্ড নিলাম আমি, সমস্যা নাই, ঠিক আছে। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখবো। এখানে কোন কোন, এই যে আপনার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দুইটা কালারের নাম লিখে দিব। লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখতে হবে, হ্যাঁ। অনেকগুলো ভ্যালু আছে, এর মধ্যে সবথেকে কমন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, হ্যাঁ। লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখে রেড, ইয়েলো, এই যে দুইটা কালার, এই যে ব্যাকগ্রাউন্ড দিলাম, কাজ করলো। কিন্তু এখানে যদি রেডের জায়গায় আমরা ব্ল্যাক দেই, এই যে ব্ল্যাক এবং রেড নিয়ে আমাকে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে দিল, ঠিক আছে। এটা সহজ একদম। তো লিনিয়ার জায়গায় আমরা যদি রেডিয়াল ইউজ করি তাহলে লেয়ারটা হবে এরকম, হ্যাঁ। তো রেডিয়াল, এই যে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট তখন ছিল, এখন হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট আমাদের খুব বেশি একটা আমরা ব্যবহার করি না, এটা কাজে লাগে না। আর একটা হচ্ছে আপনার কনিক গ্রেডিয়েন্ট, তিনটে ভ্যালু, লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, কনিক গ্রেডিয়েন্ট। কিন্তু আমাদের মানে একদম বলা যায় যে সবসময় একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখে আমরা যখন দুইটা কালারের নাম লিখবো, এটা হচ্ছে দুইটা কালারে এরকম হয়ে যাবে। তো নরমালি বাই ডিফল্ট যে ভ্যালুটা থাকে এটা হচ্ছে টপ বটম, ঠিক আছে। তো প্রথমে রেড লিখলাম, এটা টপে যাবে, ইয়েলো লিখলাম, এটা নিচে যাবে বাই ডিফল্ট। তো এটা আমি চাচ্ছি যে না, ডানে বাম থেকে শুরু হবে, এটাও আমি করতে পারবো। এই যে এখানে এরকম ভাবে করা যায়, লিনিয়ার গ্রেডিয়েন্ট প্রথমে লিখবো, লিখার পর আমি বলে দিব যে এটা কোন পাশ থেকে শুরু হবে। প্রথমে তো দুইটা ভ্যালু ছিল এখানে, শুধুমাত্র রেড কমা দিয়ে, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর রেড কমা দিয়ে ইয়েলো। এখন আমি এখানে তিনটে ভ্যালু দিলাম, একটা ভ্যালুতে লিখলাম টু রাইট, ঠিক আছে। তো এখানে টু রাইট হলে হচ্ছে আপনার এই যে লেফট টু রাইট হবে, এটা মানে টু রাইট মানে কি, রাইটের দিকে যাবে এটা কালার হয়ে হয়। তো প্রথমে লিখলাম রেড, এই যে লেফটে গেল, আর তারপর ইয়েলো রাইটে গেল। এই যে টু রাইট, আবার টু লেফট যদি দেই, এই জিনিসটাই এখানে যদি এখানে করি, এই তিনটে ভ্যালু সব থেকে বেশি কাজে লাগে আমার কাজ করার ক্ষেত্রে। আচ্ছা, আমার ইন্টারনেট ড্রপ হয়েছে, আমাকে হয়তো 1 মিনিট অপেক্ষা করতে হবে। এটাকে যদি আমি এখানে টু লেফট দেই তাহলে লেফট থেকে রাইটের দিকে আসবে। টু টপ দেই, টপ তো বাই ডিফল্ট উপর থেকে নিচের দিকে আসবে আর কি। এই যে এখানে যদি দেখি
আপনি দেখেন যে আপনারা দেখেন এখানে আমি একটু লেফট দিলাম, এই যে ইয়েলোটা কিন্তু এখানে চলে আসছে না, লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে। তো এটাকে আরো ভ্যালু দেওয়া যায়, টু বটম রাইট, টু টপ বটম, মানে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজের ক্ষেত্রে যেরকম করি না, এই যে আপনার লিনিয়ার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে একই জিনিস। তো এইভাবে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন এখান থেকে দেখে দেখে। এই যে অনেকভাবে করা যায়, আর এটা আপনার ভ্যালুর অভাব নাই ভাই, এখানে অনেক কাজ করা যায়। জাস্ট মানে এটুকু পর্যন্ত আপনাদের দেখলেই হবে, একটু দেখে নিন, সহজ কাজ। এটা নিয়ে আর ডিসকাশন না করলাম। সিএসএস শ্যাডো, এটা নিয়ে কাজ করি। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে আমরা এই যে একটা বক্স শ্যাডো বলে এটাকে, এই যে একটা ডিবির ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা শ্যাডো দেখাচ্ছে। তো শ্যাডোটা দুই জায়গায় ব্যবহার করতে পারি আমরা, একটা হচ্ছে টেক্সট শ্যাডো, একটা হচ্ছে বক্স শ্যাডো। টেক্সট শ্যাডো হচ্ছে এটা, এই যে একটা টেক্সটের মধ্যে একটা শ্যাডো, আর বক্স শ্যাডো হচ্ছে আমাদের যে ডিপটা থাকবে বা একটা নির্দিষ্ট ক্লাস থাকবে, এই ক্লাস। তো এটা কিভাবে করতে হয়, আপনার প্রপার্টির নাম হচ্ছে বক্স শ্যাডো। প্রপার্টি কোনটা, ওই যে আমরা লিখি যেমন কালার, ব্যাকগ্রাউন্ড, এগুলো হচ্ছে প্রপার্টি। আর এখানে বক্স শ্যাডোর প্রপার্টি হচ্ছে বক্স শ্যাডো, আর টেক্সট শ্যাডোর প্রপার্টি হচ্ছে টেক্সট শ্যাডো। আর এটার একটা ভ্যালু দিতে হবে রাইটে নিশ্চয়ই। যেমন টেক্সট শ্যাডোর ক্ষেত্রে এখানে যদি আমরা দেখি যে টেক্সট শ্যাডো নামে একটা প্রপার্টি নিল, আমরা যেরকম কালার, ব্যাকগ্রাউন্ড, টেক্সট লাইন নেই, এটা এরকম একটা প্রপার্টি টেক্সট শ্যাডো। এটার ভিতরে দুইটা ভ্যালু দিল, 2 পিক্সেল 2 পিক্সেল। এখানে যদি আমি 5 পিক্সেল দেই, দেখবেন যে আর একটু ইয়ে হয়েছে, 1 দেই, যেরকম হয়েছে টেক্সট শ্যাডো। বক্স শ্যাডো একই জিনিস, হ্যাঁ। এটাকে আবার আমি কালারও দিয়ে দিতে পারি। এখানে বাই ডিফল্ট তো সবসময় আমরা জানি যে কালো একটা কালার নিয়ে নিবে। তো এখানে 2 পিক্সেল 2 পিক্সেল দিয়ে এখানে যখন আপনার রেড দিল, তখন বোঝা গেল আমার শ্যাডোর কালারটা রেড হবে, ঠিক আছে। 2 পিক্সেল 2 পিক্সেল 5 পিক্সেল, হ্যাঁ, তিন দিকে হচ্ছে শ্যাডোটা আমার ইয়ে হইলো। এটার এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, হ্যাঁ। তো এখানে আবার হচ্ছে এই যে আপনার টেক্সট শ্যাডো টপিক, মানে কম বেশি তো করা যায় ভ্যালু। 2 পিক্সেল দিয়ে এখানে 4 পিক্সেল দিল আর কি। শেষেরটা হচ্ছে মানে কি বলবো, আমি একটু দেখাই আপনাকে এটা কতটা পাতলা হবে আমার শ্যাডোটা, এটা আর কি। এটাকে যদি আমি 10 পিক্সেল দিই, দেখবেন যে আরো অনেক ঝাপসা হয়ে যাবে ব্যাপারটা 10 পিক্সেল দিলে। এই যে ঝাপসা হয়েছে না। এখানে যদি আমি 50 পিক্সেল দিই, এই যে মানে অনেকটাই পাতলা হয়ে গেছে কালারটা আর কি। আর এখানে 1 দিলে দেখবেন যে একদম ডার্ক, এই যে মানে একদম অল্প থিকনেসটা। বক্স শ্যাডো, এই টেক্সট শ্যাডো দেখলাম, এখন বক্স শ্যাডো আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, শুধু 10 পিক্সেল দিলে সে হচ্ছে আপনার ডানে আর নিচে হচ্ছে বাই ডিফল্ট একটা ইয়ে নিয়ে নিবে, এই যে কালো কালার নিয়ে নিবে। আর এখানে যদি কালার নাম লিখে দিতে চাই, এই যে 10 পিক্সেল দিয়ে এরকম নাম লিখে দিলাম। তারপরে হচ্ছে যে 5 পিক্সেল মানে হচ্ছে এটা একটু আগে দেখালাম যে এটা কতটুকু পাতলা হবে বা মানে একটু ঝাপসা হবে কতটুকু, এটার পরিমাণটা। হ্যাঁ, তো যদি এখানে আপনার মানে 4টা দিয়েও ট্রাই করবেন, দেখবেন যেটাকে যদি আমি 5 পিক্সেল দিই, উপরের দিকে উঠবে। এটাকে যদি আমি 0 দিই, এদিকে আসবে। এটাকে যদি আমি ব্ল্যাক দিই, আর এটাকে দিই হচ্ছে 30 পিক্সেল, সুন্দর একটা না 10 পিক্সেল। এটা হচ্ছে কতটুকু পাতলা হবে 3 নাম্বারটা, এই যে এখানে যদি এই যে আপনার 1 2 আর 4 নাম্বার যে ভ্যালুটা, এটা হচ্ছে কোন পাশে কতটুকু থাকবে বক্স শ্যাডোটা। আর 3 নাম্বার ভ্যালুটা হচ্ছে অলওয়েজ এটা, মানে আমি যদি এখানে এরকম দিই যে E7 ঠিক আছে। এটাকে যদি আমি এখন 10 পিক্সেল দিই, এই যে শ্যাডোটা দেখা যাচ্ছে। হ্যাঁ, 1 পিক্সেল দিলে অনেক বেশি, এই যে এরকম। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এখানে মেইন হচ্ছে টেক্সট শ্যাডো এবং বক্স শ্যাডো দুইটার ক্ষেত্রে প্রথম দুইটা হচ্ছে আপনার শ্যাডোর মানটা, শেষেরটা হচ্ছে শ্যাডোর মান। আর 3 নম্বর যে ভ্যালুটা, এটা হচ্ছে আপনার এটা মানে কতটুকু ঝাপসা হবে বা মিশে যাবে কতটুকু আমার ডিপটার সাথে বা টেক্সটের সাথে। এরপর হচ্ছে আপনার টেক্সটের মানে আমার কালারটা কোন কালার হবে, এটা টেক্সট ইফেক্ট। এটা আমাদের কাজের ক্ষেত্রে খুব বেশি একটা কাজে লাগে না, তাও একটু দেখাই দিচ্ছি আপনাদের। কাজে লাগে, হ্যাঁ কাজে লাগে না যে একদমই ব্যাপারটা এরকম না।
প্রথমে হচ্ছে এখানে যদি আমরা দেখি যে টেস্ট 1, এই যে টেস্ট 1 নিল, টেস্ট 1 এর মধ্যে ওভারফ্লো হিডেন মানে কি, যে মানে আমার যেটুকু ইয়া থাকবে, হ্যাঁ একটা পরিমাণ আছে, এই যে 200 পিক্সেল, আমি যাই লিখি, অনেক লেখা লিখলাম, অনেক কিছুর ভিতরে অ্যাড করলাম, 200 পিক্সেলের বাইরে এসে যাবে না। তো টেক্সট ওভারফ্লো হোয়াইট স্পেস, এই যে টেক্সট ওভারফ্লো যদি এটা কেটে দেই ক্লিপটা, এই যে হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার দিস ইজ সাম, এই যে এখানে এই টেক্সটটা, হ্যাঁ তো এখানে আমাদের শেখার বিষয় কি টেক্সট ওভারফ্লো, তাই না? তো টেক্সট ওভারফ্লো ক্লিপ কি, এই ক্লিপটা কেটে দেই আর এই জিনিসটার দিকে খেয়াল করি। এটা কেটে দিলাম। আচ্ছা কি দেখছি আমরা, টেক্সট ইফেক্ট। আচ্ছা আচ্ছা টেক্সট ইফেক্টের জন্য আমাদেরকে আরেকটা ভ্যালু লাগবে, সেটা হচ্ছে এখানে হোয়াইট স্পেস নো রেড, এই জিনিসটা ইউজ করা লাগবে টেক্সট ওভারফ্লো এর ক্ষেত্রে, হ্যাঁ না হলে হচ্ছে আমরা দেখতে পারবো না যে কি করছে। আচ্ছা যাই হোক, এখানে হোয়াইট স্পেস আমরা নো রেড দিলাম, যার পরে টেক্সট ওভারফ্লো ক্লিপ দিলাম। তো ক্লিপ দিলে কি হবে আপনার, এই যে এই দুটো ভ্যালু যদি আমি কেটে দিই, দেখা যাবে যে এই যে মানে 200 পিক্সেলের ভিতরে এক লাইনেই আমাদের কোডটা থাকতেছে। আর যদি মানে কেটে এই ভ্যালুটা যখন আমরা দিব যে 200 পিক্সেলের ভিতরে এক লাইনের ভিতরে আমার কোডটা এভাবে থেকে যাচ্ছে আর কি, এর বাইরে যাচ্ছে না, ঠিক আছে, মানে নিচেও নামবে না এটা, তো ওটা হচ্ছে এরকম। আর যদি আমরা টেক্সট ওভারফ্লো ইলিপসিস ইউজ করি, এই ক্ষেত্রে দেখা যাবে যে নো রেড ইউজ করাই লাগবে টেক্সট ওভারফ্লো ইউজ করতে গেলে। এই ক্ষেত্রে আমাদের যে 200 পিক্সেলের মধ্যে আমাদের কোডগুলো আগের মতোই থাকবে, নিচেও নামবে না, আর সেইখানে আমাকে এক্সট্রা কিছু 3টা ডট অ্যাড করে দেবে। এই জিনিসটা আমাদের ওয়ার্ডপ্রেসে কাজে লাগে। আমরা যখন ব্লগ লিখি, হ্যাঁ ব্লগ পোস্ট আমরা যখন লিখি, তখন দেখা যায় আমরা এরকম করি যে আমাদের 2 লাইনের কোড দেখানোর পর এরকম 3টা ডট আসবে, হ্যাঁ এখানে যদি এরকম ক্ষেত্রে এটা কাজে লাগে। আমি যদি এখানে 400 পিক্সেল দিয়ে বুঝতে পারবেন যে টেক্সটটা একটু বাড়াই দেই, এই যে আমার 400 পিক্সেলের মধ্যে সে কি করলো, যতটুকু টেক্সট পারলো ঢোকায় নিল, এরপরে 3টা ডট দিয়ে দিল। এটা মানে খুব বেশি একটা কাজে লাগবে না আমাদের। আচ্ছা ওয়েব ফন্ট, অলরেডি আমরা সিএসএস ফন্ট কিভাবে ইউজ করতে হয় আমরা দেখিয়েছি। তো সিএস মানে গুগল ফন্ট কিভাবে ইউজ করতে হয় আমরা দেখিয়েছি। গুগল ফন্টটা আমরা কি করব, গুগল ফন্ট আমরা সিএসএস এর মধ্যে এনে একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিব, অটোমেটিক সবগুলো কাজ করবে। আর ফন্ট ফেসটা হচ্ছে কি, আমি গুগল থেকে কোনো ফন্ট ব্যবহার করব না, আমি নিজে ফন্ট ডাউনলোড করব। হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, যা যে কোনো কিছু একটা ক্রিয়েট করবেন। যেমন ধরেন এই যে আমি এখানে ফন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং fonts.google.com এ আমরা কি করতাম, আমরা আমাদের যে নির্দিষ্ট ফন্টটা, এই ফন্টটা হচ্ছে হ্যাঁ এই যে এমবেড করে যেতাম, এখান থেকে ইয়ে করতাম। বাট এখানে আমি একটু ডিফারেন্ট ভাবে করতে পারবো, যেটা ডাউনলোড করব, হ্যাঁ ডাউনলোড করে যে ফন্টের আপনার ফন্ট ফ্যামিলিগুলো, হ্যাঁ এগুলোই আমি ধরি। এই যে এগুলো আমি ফন্ট ফোল্ডারের ভিতরে রাখবো, এই দুইটা জিনিস আমি রাখলাম। রাখার পরে এখানে কি বলছে যে এখানে হচ্ছে এই যে ফন্ট ফেস, এই যে ফন্ট ফেসের মাধ্যমে হচ্ছে আমরা যে আমাদের যে ফন্টটা, এই ফন্টটাকে ডিক্লেয়ার করব @ফন্ট ফেস। তো ফন্ট ফেসের ভিতরে আমরা সোর্সের ভিতরে ইউআরএল এখানে মনে করেন এই যে ফন্টসের ভিতরে এটা নিলাম,
এখানে আমি আমার পার্সোনাল নাম যে কোনো কিছু দিতে পারি। আমার এখানে নাম দিলাম যে বেলিট থিমস, ফন্ট ফেসের নাম। তাহলে আমার এই ফন্টটা ডিক্লেয়ার হয়ে গেল। এখন যদি আমি এখানে দেখি যে এখানে যদি আমি আরজিবি কালারের ভিতরে যে পিটা ফন্ট ফ্যামিলি দেই বেলিট থিমস, তখন দেখা যাবে যে এই ফন্টটা কিন্তু পেয়ে গেছে আমার। এই ফন্টের হচ্ছে আমি আমার ফোল্ডারে রেখে কেউ ইউজ করতে পারবো। আমি এখানে যে কোনো নাম দিতে পারি, বাট প্রফেশনাল নাম কিন্তু এই যে যেটা আছে এটাই দেওয়া লাগবে আর কি। এটা হচ্ছে আমি অফলাইনে আমার কোডটা মানে ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করব আর কি, আমি গুগল থেকে নিব না। গুগল থেকে নিলে অনেক সময় দেখা যায় যে আমার যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু আমি এই ফন্টের যে স্টাইলটা এটা দেখতে পাবো না। তো এই ক্ষেত্রে অনেকে হচ্ছে আপনার প্রিমিয়াম যখন কোনো ফন্ট থাকে এই ক্ষেত্রে শুধুমাত্র আপনার গুগল ফন্ট কখনো এভাবে ইউজ করা হয় না, প্রিমিয়াম ফন্টের ক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করা হয়। আমার এখানে একটা এক্সট্রা কোনো কিছু পরে আছে মনে হয়, এই জিনিসটা এটা বাদ দিলাম। দেখ ফন্ট কিভাবে ইউজ করতে হয় এটা আমরা দেখলাম। তারপর হচ্ছে ট্রান্সফর্ম, হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই ট্রান্সফর্মের মধ্যে কি কি প্রপার্টাইজ, ট্রান্সলেট, রোটেট, স্কেল, স্কেল এক্স, স্কেল ওয়াই, স্কেল, হ্যাঁ অনেকগুলো ভ্যালু আছে। তো ট্রান্সলেট হচ্ছে কি, ট্রান্সলেট অলরেডি আপনাদেরকে আমি ইয়ার সময় দেখিয়েছি যে একটা পজিশন অ্যাবসলিউটের ক্ষেত্রে আমরা যখন একটা কোনো কিছুকে আপনার উপর নিচ ডান বাম থেকে সেন্টার করতে চাই, এই ক্ষেত্রে কিন্তু ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে আমরা দেখিয়েছি এই জিনিসটা। আর রোটেট হচ্ছে এটা একটু ওই যে আপনার ইয়ে হবে, বাঁকা হবে ডানে বামে এই সেই। আর স্কেল হচ্ছে আপনার এটা একটু জুম হবে এরকম। স্কেল ওয়াই হচ্ছে আপনার উপরে নিচে একটু বড় হবে। স্কেল এক্স হচ্ছে ডানে বামে বড় হবে। এগুলো একটু যদি এখানে দেখা, এটা সহজ ব্যাপার। এই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট যেটা, ঠিক আছে, এই ভ্যালুটা যদি আমি দেখাই, এখানে আমি দিলাম 10 পিক্সেল, দেখেন এখানে কি হয়। এই যে মানে উপর থেকে কতটুকু জায়গা আসবে, নিচ থেকে কতটুকু জায়গা আসবে, ডান থেকে কতটুকু জায়গা আসবে, বাম থেকে কতটুকু জায়গা আসবে, এটা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট। আবার ট্রান্সলেট এক্স দেওয়া যায়, ওয়াই দেওয়া যায়। এটার মানে হচ্ছে আপনার এখানে যদি দেই, আবার একটু দেখে 100 পিক্সেল দিয়ে দেখাই। 100 পিক্সেল ইউজ করতে হবে মাস্ট। এটা হচ্ছে মানে অনেকটা ধরা যায় যে উপরে নিচে, আর প্রথম ভ্যালুটা হচ্ছে ডানে বামে, ঠিক আছে। শুধু ট্রান্সলেট যদি আমি দেই তাহলে এখানে আপনার দিতে হবে দুইটা ভ্যালু, উপরে নিচ ডান বাম দুইটাই আমাকে ডিক্লেয়ার করতে হবে একটা কমা দিয়ে। প্রথম যে দুইটা দিবে এটা হচ্ছে ডান বামে সে 50 পিক্সেল সরে গেল, আর 100 পিক্সেল দিলাম উপরে নিচে সে 50 পিক্সেল সরে গেল। আর আমি যদি শুধু এক্স দিই, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স, এক্ষেত্রে শুধু ডান বাম থেকে 50 পিক্সেল ছাড়বে এই যে। আবার শুধু ওয়াই যদি দেই, এই যে উপর নিচ থেকে 50 পিক্সেল। আর শুধু ট্রান্সলেট দিলে ডান বাম দুইটা ভ্যালুই কমা দিয়ে দিতে হবে। রোটেট হচ্ছে ওই যে বাঁকা হয়ে বললাম, এই যে রোটেটের ক্ষেত্রে পিক্সেল না ডিগ্রি ব্যবহার করতে হবে। ডিগ্রির ক্ষেত্রে 1 ডিগ্রি থেকে যত 360 ডিগ্রি পর্যন্ত ব্যবহার করা যায়, এটাকে মাইনাস পর্যন্ত দেওয়া যায়। যে মাইনাস দিলে এটা 20 ডিগ্রিটা উল্টো হয়ে যাবে এই যে। তারপরে ওই যে মাইনাসটা দেখালো। আর স্কেল হচ্ছে এই যে অনেকটা জুমের মতো হবে, এটাকেও দুই পাশে ভ্যালু দেওয়া যায়। আমি শুধুমাত্র যদি স্কেল 2 দেই, হ্যাঁ এই যে দেখেন স্কেল কোনো কিছু দিলাম না, ঠিক আছে, এই যে জুমের মতো হয়ে বললাম, হ্যাঁ। তো এটাকে যদি আমি এরকম করি যে স্কেল 1.1, এই ক্ষেত্রে চতুর্পাশ থেকে মানে একটা নির্দিষ্ট পরিমাণ জুম হবে। আবার যদি আমি চাই যে মানে ডানে বামে একটা নির্দিষ্ট হবে আর উপরে নিচে আরেকটা হবে, তখন আমরা এরকম দিতে পারি। এই যে উপর নিচ থেকে কিন্তু অনেক বেশি 10 পিক্সেল জুম হয়ে গেছে এটা। আর 1 মানে হচ্ছে বাই ডিফল্ট ভ্যালু, হ্যাঁ 1 মানে স্বাভাবিক। একটু 2 দিলে বুঝতে পারবো যে একটু বেশি হয়েছে। স্কেলের কাজ হচ্ছে এটা আর কি, এটুকুই আসলে এখানে কাজে লাগে, এর বেশি আর কিছু না। 3D এটা হচ্ছে রোটেট এক্স, রোটেট ওয়াই, একই জিনিস, হ্যাঁ। এটা
আপনার মানে এর আগে আমরা দেখাইলাম না যে মানে ট্রান্সফর্ম মানে কি, ট্রান্সফর্ম ট্রান্সলেট মানে হচ্ছে ওই আপনার মানে সব দিকে এটার ভ্যালুটা পড়বে আর কি। আর যদি রোটেটের ক্ষেত্রে সেম জিনিস, এই যে রোটেট এক্স মানে হচ্ছে ডান বাম থেকে রোটেট হবে, রোটেট ওয়াই মানে হচ্ছে উপর নিচ থেকে ইয়ে হবে আপনার রোটেট হবে। আচ্ছা, তারপর হচ্ছে ট্রানজিশন, এটা মোটামুটি অনেক বড় একটা পার্ট। এটা আমরা অলরেডি আমাদের টিউটোরিয়াল 45 মিনিটস হয়ে গেছে, আপাতত ট্রান্সফর্ম পর্যন্ত থাকলো। আমরা পরবর্তী টিউটোরিয়াল নিয়ে এই অ্যানিমেশন, এটা হচ্ছে আমরা যখন অ্যানিমেশনের কাজ করি অ্যানিমেশনটা ডিলে কতটুকু হবে, ডিউরেশন, স্মুথ, স্লো কীভাবে হবে, এবং অ্যানিমেশনটা আমাদের সিএসএস দিয়ে কীভাবে বানাইতে হয়, এটা একটু শুধুমাত্র এটার জন্য আমাদেরকে একটা আলাদা টিউটোরিয়াল বানাইতে হবে। সো আমরা আপাতত এই ক্লাসটা এখন পর্যন্ত ক্লোজ করলাম। থ্যাংক ইউ।